আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক সিসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করা কোনোভাবেই কাম্য নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রিজওয়ানা হাসানের। স্কাউটিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশব্যাপী কাপ কার্নিভালের উদ্বোধন। নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধানের আগে ক্লাসে ফিরবেন না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার পর জানালেন ছাত্র প্রতিনিধিরা। বিতর্কিত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আবারও কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি। এবং ইরানে হামলার পর শান্তি প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা খামেনির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আবাল গ্রেফতারের যে খবর বের হয়েছে তা সঠিক নয়। এ সময় কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যাতে এসব ফল হারিয়ে না যায়। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন এই চিফ পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। সাবেক সিসি একেএম নুরুল হুদাকে মব জাস্টিসের নামে হেনস্থাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় কথা বলেন তিনি। জানান, রাজধানীতে শব্দ ও পরিবেশ দূষণ বন্ধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে রবিবার বিকেলে উত্তরা 5 নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, কিছু সংখ্যক মানুষ তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে, পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার মব ঘটনার সাথে দলের কেউ এতে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি মব কালচারে বিশ্বাস করে না, আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম। আমরা চাই দেশে আইনের শাসন এবং আদালতের রায় বাস্তবায়ন হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতা কর্মী এই ঘটনা জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেফতারে প্রমাণিত হয়েছে বাংলাদেশে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাতের ভোটে সহযোগিতাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে এখন সুষ্ঠু নির্বাচন আয়োজনের অগ্নিপরীক্ষা। ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচনই এখন দেশের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, 16 বছর যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের বিরুদ্ধে কথা বলে জনবিচ্ছিন্ন হতে হবে। কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ প্রধান নির্বাচন কমিশনের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অতীতে হাসিনা কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। স্কাউটিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর পৃথিবী গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেকে আবিষ্কারের পাশাপাশি বিশ্বকে আবিষ্কার করার এখনই উপযুক্ত সময়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটসের কাপ কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহসিকতার জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ 8 জন শহীদ স্কাউটস সদস্যকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়াও সারা দেশের শ্রেষ্ঠ স্কাউটসদের দেওয়া হয় শাপলা কাপ অ্যাওয়ার্ড। উদ্বোধনী বক্তব্যে স্কাউটসের সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্কুল জীবনে বিশ্ব জাম্বরিতে যোগ দিতে ইউরোপ, আমেরিকা, কানাডা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সে কি মহা উৎসব! যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে। এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। স্কাউটদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এখন সময় নিজেকে মেলে ধরার, অভিজ্ঞতার নতুন নতুন দরজা আবিষ্কার করার। এটা মস্ত বড় সুযোগ, এই বয়সে এরকম সুযোগ পাওয়ার। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কাউটিং এর মাধ্যমে সময়কে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। কাজে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো, এখন আমিও থাকতে পারলে ভালো হতো। স্কাউটিং এর শৃঙ্খলা ও কাজের মাধ্যমে পুরো জাতি লাভবান হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান সহ 5 দফা দাবি নিয়ে সচিবালয় কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানের সাথে বৈঠক করছেন ডিএমসি শিক্ষার্থী এবং অধ্যক্ষ। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। কথা বলছি তার সাথে। চপল, মেডিকেল শিক্ষার্থীদের সাথে মন্ত্রণালয়ের বৈঠক যে চলছে, এখানে কি এই অচল অবস্থার সমাধানের কোনো সম্ভাবনা আছে? আমাদের জানাবেন। তনুজা, মাত্রই বৈঠকটি শেষ হয়েছে। এখন ছাত্র প্রতিনিধি যারা আছেন ঢাকা মেডিকেল কলেজের, তারা এখন কথা বলবেন। আমরা এখন আসলে তাদের মুখ থেকেই সরাসরি শুনবো যে এই মিটিংয়ে কি হয়েছিল। মিটিংটি মূলত হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে। ছাত্ররা এখন কথা বলবে, আমরা সরাসরি এখন তাদের কথাই শুনতে চাই। ঠিক
আছে আপনার নারী আচ্ছা ব্যালেন্স রাখেন আপনি আচ্ছা ঠিক আছে শুরু করেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মেডিকেল কলেজ, চতুর্থ বর্ষ, K79। আমরা আমাদের চলমান আন্দোলনের গতকাল আমরা একটা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার আলটিমেটামে আজ দুপুর 12টার মধ্যে আমরা দাবি করেছিলাম যেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাম এবং তার প্রতিনিধি সহ ঢাকা মেডিকেল কলেজে তারা সরেজমিনে পরিদর্শন করেন এবং ভগ্নদশা দেখে আসেন, তারপর আমাদের সাথে বৈঠক হন। কিন্তু পরবর্তীতে শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদেরকে সচিবালয়ে আসার আহ্বান করা হয়। আমরা আমাদের পক্ষ থেকে শিথিল হই, কারণ আমরা শান্তিপূর্ণ সমাধান চাই এবং আমরা চাই আসলে সমাধান। আমাদের যে আবাসন সংকট বা যে কোনো কিছুই একটা সুন্দর পরিবেশের জন্য আমরা সমাধান চাই। তারই উদ্দেশ্যে আজকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুল স্যারের সাথে আমরা মিটিং করি। আমাদের সবকিছু নিয়ে আলাপ আলোচনা হয়, দাবিগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়। তারা আগে থেকে দাবিগুলোর সম্বন্ধে অবহিত ছিলেন এবং তারা আমাদের সকল দাবির সাথেই একমত। এমন না যে কোনো একটা দাবিকে অযৌক্তিক বলছেন বা কোনো একটা দাবিকে বলছেন যে অপ্রাসঙ্গিক, এমন কোনো কিছু না। আমরা অপ্রাসঙ্গিক কোনো দাবি জানাইনি এবং তারাও আমাদেরকে অপ্রাসঙ্গিক কোনো একটা কিছুর কথা বলেননি। সো আমরা যৌক্তিক দাবি জানিয়েছি এবং প্রত্যেকটা দাবি সম্বন্ধেই আলাদা আলাদা করে কথা হয়েছে। এখন এই যে আমাদের দাবিসমূহ, আমাদের যে ইমিডিয়েট কয়েকটা দাবি ছিল, বিকল্প আবাসন এবং তার পরিবর্তিতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম, দুইটার জন্য আলাদা একটা পরিবেশ। সো এর ব্যাপারে আমাদের যে কথাগুলো হয়েছে তা হলো বিকল্প আবাসন। সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া, অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিন শেড। সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে, ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে। আমরা যখন বৈঠক করছিলাম তার ঠিক পরে আমরা দেখতে পারি যে এমন একটা অবস্থা। সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনো কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন, যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে। সো আমরা সবকিছুর জন্য অপেক্ষা করছি এবং তাদের সাথে যে বৈঠক সেটা আমরা বলবো যে ফলপ্রসূ, কারণ আমাদের যে দাবিগুলো জানানো ছিল একটা বিস্তারিত আলাপের কথা ছিল, সবকিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং তিনিও মনোযোগ দিয়ে শুনেছেন সবকিছুর কিভাবে আমাদের সমাধান হতে পারে, আমাদের থেকেও সাজেশন চেয়েছেন। তো সবকিছু মিলিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয় আমরা চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। ধন্যবাদ। আপনাদের তো হল ভ্যাকেন্টি হয়ে গেছে, তো ক্লাসে কিভাবে? হল তো ভ্যাকেন্ট হয়নি, আমাদের হল ভ্যাকেন্ট করার যে নোটিশ দেওয়া হয়েছিল, হ্যাঁ আমাদের ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আমরা গত 28 মে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করি। এরপরে আমরা আর ক্লাসে ফিরিনি। পরবর্তীতে বিগত 21 জুনের নোটিশে আমাদেরকে আমাদের কলেজ প্রশাসন থেকে জানানো হয় যে একাডেমিক কার্যক্রম বন্ধ এবং হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। আমরা সেই হল ছাড়ার নোটিশকে প্রত্যাখ্যান আগেও করেছি, এখনো করছি। আমরা হল দর্শক কথা বলছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কলম বিরতি পালন করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগারগাঁয়ের এনবিআর ভবনে কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে প্লাকার্ড হাতে সকাল থেকে জড়ো হন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে রবিবার এনবিআর এর আয়কর বিভাগে উপকর কমিশনার পর্যায়ে 5 কর্মকর্তার রদবদল নিয়ে প্রশ্ন উঠেছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি আন্দোলন দমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশবাসীর কাছে সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার মধ্যে তালিকায় 3 নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যানের নাম। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি এটি বাস্তবায়ন হতে দেবেন না। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম কমপ্লিট শাটডাউন থাকবে। মধ্যরাতে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গ্রেফতার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মনিরুল মাওলাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা হয়েছে। 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এসালম গ্রুপ। এরপর গ্রুপটির পক্ষ থেকে বিভিন্ন উপায়ে এই ব্যাংক থেকে 91,000 কোটি টাকা ঋণ নেয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যখন এসব ঋণ দেয়া হয় তার বেশিরভাগ সময় এমডি ছিলেন মনিরুল মাওলা। ধারণা করা হয় একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে ব্যাংক দখলের পর এস আলম প্রভাব খাটিয়ে তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। ক্রেতা বিক্রেতাদের হাঁকে ডাকে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ নওগাঁর সাপাহার আমের হাট। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। তবে এক সপ্তাহ আগে বয়ে যাওয়া প্রচন্ড তাপপ্রবাহের কারণে সব আম একসঙ্গে পাকতে শুরু করায় মিলছে না আশানুরূপ দাম। এতে লোকসানের আশঙ্কা চাষিদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি, বানানা ম্যাঙ্গো, হাড়িভাঙ্গা, আমরুপালি ও বাড়িফোরের মতো সুস্বাদু আমে ভরে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট। তবে ক্রেতা ও পাইকারদের দেখা নেই বাজারে। চাষিরা বলছেন শুরুতে কিছুটা ভালো দাম পেলেও ভরা মৌসুমে মিলছে না আমের দাম। বাজার খারাপ হয়ে লেগেছে অবস্থা, বেশি আছে দাম বিক্রি হতো না, পাটি নাই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কেজি দরে আম কেনার নির্দেশনা দেওয়া হলেও তা মানছেন না পাইকাররা। 50 থেকে 52 কেজিতে মন মাপা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। আমরা শুনলাম যে কেজি প্রতি আম নেবে, এখন আড়তে আম বিক্রি করার পর নিচ্ছে 52 কেজিতে মন। যদি একটু কোনো সমস্যা হয় তাহলে বলছে আরো 1 কেজি বেশি দেন। তাহলে আমরা জিম্মি হয়ে আছি, আমরা কোথায় আমরা বাস করছি আমরা জানি না এই পর্যন্ত। আমের দাম লাগাচ্ছে 2200, 2500, 2800, এভাবে কি আমরা কৃষকেরা বিক্রি করে কি লাভবান হব? সংরক্ষণের ব্যবস্থা, বাজার স্থিতিশীলকরণ, ফরিয়াদের দৌরাত্মের অবসান ও আম রপ্তানিতে উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আম যেন কেজি দরে বিক্রি হয় সে পর্যায়ে মিটিং হয়েছে কৃষক এবং ব্যবসায়ীদের নিয়ে। কেজি দরে বাজার আম বিক্রি করার জন্য নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি। এবছর নওগাঁয় 30,300 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা থেকে 3,87,234 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর শান্তি প্রতিষ্ঠায় দেশটির সাথে আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে চীনের দ্বারস্থ হয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হয়েছে তা ক্ষমার অযোগ্য। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ইরান ইসরায়েলের 10 দিন ধরে চলতে থাকা সংঘাতে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। হামলার জেরে পারমাণবিক স্থাপনা রক্ষায় তৎপর ইরান এবার পাল্টা অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এক প্রস্তাবে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেয়া হয়েছে। ইরানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানকে শান্ত রাখতে এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চীনের সহযোগিতা চেয়েছে। মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সহযোগিতা কামনা করেন। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হব। তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে চীন। এজন্যই বেইজিং এর উচিত ইরানকে শান্ত রাখার উদ্যোগ নেওয়া। সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয় তা আরেকটি বড় ভুল হবে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং ইরান নিজেদের অর্থনৈতিক পথ নিজেই বন্ধ করে দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করে তিনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিজ্ঞা করেন। এছাড়া সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির।
এর আগে ইরানে হামলার পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি কখনো নিজের স্বাধীন সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করবেন না। এই যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হয়েছে তা ক্ষমার অযোগ্য। ইরান এর জবাব দিতে প্রস্তুত। এছাড়া হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলা এমন একটি অঞ্চলে একটি বিপজ্জনক মোড়কে চিহ্নিত করেছে যা ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে রয়েছে। সংকটের শুরু থেকেই আমি মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়ে আসছি। খুব দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। সোমবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় দ্রুত সময়ের মধ্যে উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারের ঈদে সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি কোরবানির পশুর চামড়া। সবচেয়ে ভালো মানের চামড়া প্রতি বর্গফুট সর্বোচ্চ ৩৯ টাকা দরে বিক্রি হয়েছে, এমন তথ্য উঠে এসেছে সিপিডির জরিপে। অথচ সরকার ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করেছিল ৬০ থেকে ৬৫ টাকায়। ঢাকা ক্লাবে চামড়া সরবরাহ, কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণে আয়োজিত এক সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম জানান, ঈদের আগ মুহূর্তে লবণযুক্ত চামড়ার দর বেঁধে দেয়া ঠিক হয়নি। উচিত ছিল কোরবানির সময় এই দর বেঁধে দেয়া। এতে ব্যবসায়ীরা বলেন, রপ্তানি মূল্য কমে যাওয়ায় চামড়ার দর পতন হয়েছে। সাভারের চামড়া নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার শতভাগ কার্যকর হলে এখনকার চেয়ে দ্বিগুণ দরে চামড়া কেনার বিষয়ে আশ্বস্ত করেন ট্যানারি মালিকরা। দুর্যোগ ও পরিবর্তিত জলবায়ুর কারণে অভ্যন্তরীণ স্থানচ্যুতি বর্তমান সময় বৈশ্বিক চ্যালেঞ্জ, যেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ আদায় কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরো। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট মুভমেন্ট রিসার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই গবেষণা অভ্যন্তরীণ স্থানচ্যুতি ও ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের আন্তঃসংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে অকার্যকর হয়ে পড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা। যার একটা ছোট্ট কুড়ে ঘর আছে, আমাদের নদী ভাঙন রোধের ক্ষেত্রে তাকে আমরা কোথায় প্রাধান্য দেই, এটা কিন্তু এরকম একটা দলিল দিয়ে আসলে নির্ধারিত হতে পারে। কাজে এই দলিলটা কেবল যে একটা মেথডিক্যাল এক্সারসাইজ হবে তা না, এই দলিলটা আমি মনে করি যে বৈষম্য নিরসনে এবং সাম্য প্রতিষ্ঠাতে অনেক বড় ভূমিকা রাখবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন উৎপাদন পদ্ধতিতে নোঙ্গরপুরি জাতের করলা চাষে লাভের মুখ দেখছেন যশোরের কৃষকরা। ফলে এই জাতের করলা চাষে আগ্রহী হয়ে পড়ছেন তারা। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষকদেরকে সব ধরনের সাহায্য করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট। গড়ে তোলা হয়েছে কৃষি সেবা ও কৃষি বিপণন কেন্দ্র। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। যশোর সদর উপজেলার নঙ্গরপুরে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিটের উদ্যোগে ক্লাস্টার ভিত্তিক বা নির্দিষ্ট পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। বিনামূল্যে দেয়া হচ্ছে বীজ, জৈব সার, জৈব বালাইনাশক সহ প্রয়োজনীয় সব উপকরণ। সেই সাথে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ফলে বিনা খরচে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এইবার আদ্দিনের লোকজন এসে তারা এসে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, সার কিভাবে দেবেন, জৈব সার বেশি দেবেন, রাসায়নিক সার কম দেবেন। আগে বিঘা প্রতি খরচ হতো ৪০ থেকে ৫০,০০০ টাকা টোটাল খরচ, এখন সেক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। যে ফরমন টপ দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, এতে উন্নত হচ্ছে, পোক তোলা হচ্ছে, মরতেছে।
8 দিনও পিকেএসএফ এর এই যে কৃষি একটা বিপণন সেল সেন্টার আমরা পেয়েছি। আমাদের সরাসরি আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে, কেয়ারিং খরচ সেটা আমরা বেঁচে যাচ্ছি, এতে আমরা লাভবান হচ্ছি। এখানকার উৎপাদিত করলা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, সবজি চাষের পাশাপাশি বিপণন ব্যবস্থা গড়ে তুলতেও দেয়া হচ্ছে সহযোগিতা। আমাদের কৃষি সেবা বিপণন কেন্দ্রে ব্যবহার করে তারা সবজিগুলো প্রক্রিয়াজাতকরণ করতে পারে এবং প্যাকেজিং করতে পারে, সেই ব্যবস্থা আমরা এখানে করে দিয়েছি। এবং কৃষকদের এটা চাহিদা ছিল, মোটামুটি এটার মাধ্যমে কৃষকদের যে ন্যায্য যে অধিকার সেটা অনেকাংশে পূরণ হবে। তো আমরা পিকেএসএফ এবং দিনের পক্ষ থেকে এই কাজটা এবার এই অর্থ বছরে বাস্তবায়ন করেছি। 2024-25 অর্থ বছরের নঙ্গরপুরে 200 বিঘা জমিতে নতুন জাতের করলা চাষ করা হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। চাকুরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে চাকুরিচ্যুত বিডিআরের সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় 2 বছর পর স্কোয়াডে ফিরেছেন নাইম শেখ ও শামীম পাটোয়ারি। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। সকালে মিরপুরের সংবাদ সম্মেলনে দল নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রিপোর্ট করছেন এসএম আশরাফ। স্কোয়াডে সবচেয়ে বড় চমক বলতে নাইম শেখের অন্তর্ভুক্তি। সবশেষ 2023 সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এই ওপেনার। তবে সাম্প্রতিক বিপিএল আর প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তাকে ফেরানো হয়েছে বলে জানান নির্বাচকরা। নাইম শেখে অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তার ব্যাটিং এর কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাইম শেখকে সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 5 পেসার নিয়ে লঙ্কা যাচ্ছে টাইগাররা। প্রধান নির্বাচক বলছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল গোছাচ্ছেন তারা। প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে। আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন। ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট, সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে মাঠে। স্কোয়াডে জায়গা হয়নি আলোচনায় থাকা ব্যাটার নুরুল হাসান সোহান ও অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারের। মোসাদ্দেকের বিবেচনায় না থাকার কারণও বলেন প্রধান নির্বাচক। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন, অনেক সময় দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন। 2 ও 5 জুলাই কলম্বোতে প্রথম 2 ওয়ানডে আর 8 জুলাই পাল্লেকেরেতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ফিফা ক্লাব বিশ্বকাপে জয় পেয়েছে 3 জয়ান্ট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাচুয়ার বিপক্ষে 3-1 গোলে জিতেছে স্প্যানিশ ক্লাবটি। অন্যান্য ম্যাচে সৌদি ক্লাব আলাইনকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি, আর উইদাদের বিপক্ষে 4-1 গোলে জিতেছে জুভেন্টাস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সাবেক সিএসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করা কোনোভাবেই কাম্য নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রিজওয়ানা হাসানের। স্কাউটিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশব্যাপী কাপ কার্নিভালের উদ্বোধন। নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধানের আগে ক্লাসে ফিরবেন না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার পর জানালেন ছাত্র প্রতিনিধিরা।
বিতর্কিত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আবারও কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা, এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি। এবং ইরানে হামলার পর শান্তি প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা খামেনির। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।